হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওই না মানে স্যার এমনি। তাহলে এভাবে আমার মুখের দিকে তাকিয়েছিলে কেন? আসলে স্যার, সত্যি কথা বলতে কি, আপনার মনের মধ্যে কি চলছে তা ধরার চেষ্টা করছিলাম। আমার মনের মধ্যে কি চলছে তা ধরার সাধ্য তোমার নেই জাবিদ, তাই বৃথা ব্রেনটাকে এত চাপ দিও না। স্যার বলছিলাম কি, আপনি কি প্রেমে পড়েছেন? বাহ জাবিদ, তুমি তো ভালোই গেস করতে পারো। কিছু বলল না জাবিদ, জানলার দিকে মুখ করে মাথা চুলকাতে লাগলো। খানিক বাদে জাবিদ আবারও জিজ্ঞাসা করলো, আপনি একটা জিনিস খেয়াল করেছেন স্যার? কি বলো তো? আপনি কিন্তু ইদানিং একটু বেশি রিদিকে মিস করেন। মানে রিদি কানাডা যাওয়ার পর থেকে কোথায় কোথায় আপনি রিদির কথা বললেন। এই যেমন রিদি এখানে থাকলে এটা করতো, ওটা করতো, এখানে যেত, ওখানে তো যেত ইত্যাদি। বলি বুঝি? আর না বলে উপায় কি আছে বলো? সত্যিই সে আছে আমার খুব কাছে, আমার অন্তঃস্থলে, ভাবনার চেয়েও বেশি কাছে। প্রকৃত অর্থে আমিতেই হয়তো তার অস্তিত্ব, তার বহিঃপ্রকাশ। যেই আমি তার পরিচয় বহন করি, তাকে কিভাবে নিজের থেকে আলাদা করা যায় তার মন্ত্র সত্যিই আমার জানা নেই। জানা থাকলে অনেক আগেই তার প্রয়োগ করে জীবনে এই দুর্ঘটনার সমাপ্তি ঘটাতাম। তাকে অনুভব করি প্রতি ন্যানো সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, মিনিট, ঘন্টা। কেনই বা এমন হয় তা মহান রব্বুল আলামিন ব্যতীত কেউ হয়তো জানে না। স্মৃতির পাতায় সে আছে খুব সুন্দর করে সাজানো গল্পের মতো। অবচেতন মনে মুচকি হাসির কারণটাও সেই মানুষটাই হয়। গাছের সদ্য ফোটা তাজা ফুলটার কাছে থাকা অবস্থায় যতটা সৌরভময়, অমলিন, গাছ থেকে খণ্ডায়িত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ফুলটা মলিন, জৌলুসীন রূপ ধারণ করে। নিমিতে ফুলটার পূর্বে কল্পনায়িত সেই সৌন্দর্য আর থাকে না। পরিণয় সৌন্দর্য বর্ধন সেই পবিত্র ফুলটার অবস্থান হয় অলিগলিতে বা মানব পদের পৃষ্ঠের নিচে চাপা পড়ে মিশে যায় মাতৃধরণীর বুকে। তার স্মৃতিগুলো আমার কাছে সদ্য ফোটা ফুলের মতন আছে। তবে যদি স্মৃতিগুলো ঝরে যায় তাহলে তা খুব যত্ন করে মনে রেখে দেব, মিশে যেতে দেব না ধরনের অন্তঃস্থলে। কারণ শত শত মানুষ, দালান কোঠা, প্রতিপত্তির মাঝেও আমি খুব নীরবে নিবৃত্তেই শুধু তাকে নিয়েই ভাবতে ভালোবাসি। কথাগুলো এক নাগাড়ে বলল রিদ। জাবিদ তো হয়ে গেল। মানে রিশাদ চৌধুরীর রিদ এগুলো কি বলল? অবিশ্বাস্য। অবাকের মাত্রা কাটিয়ে জাবিদ আবার বলল, স্যার, আপনি কি তাহলে রিদিকে ভালোবেসে ফেলেছেন? জবাব দিল না রিদ। মুখে হাসি রেখে গাড়ি চালাতে মনোযোগ দিল। চৌধুরী পরিবারে আগের মতো জমজমাট পরিবেশ আর হবে নাই বা কেন? বাড়ির সবচেয়ে চঞ্চল মেয়েটা দীর্ঘ 2 মাস 15 দিন পর বাড়িতে আসতে চলেছে। বাড়ির সকলের আনন্দের শেষ নেই। সকলের মুখে এক অন্যরকম উজ্জ্বলতা। রিশাও রিধির আসার খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে চৌধুরী বাড়িতে এসেছে সকাল সকাল। চারিদিকে গমগমে পরিবেশ। নানান পদে রান্না করতে করতেই সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে, তবুও রান্না যেন শেষই হচ্ছে না। এ যেন বাড়ির মেয়ে এক জনম পর বনবাস শেষে নিজের বাড়িতে আসছে। দুপুর 1টায় কানাডা থেকে আসা বাংলাদেশগামী প্লেনে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো। 1:30 মিনিট নাগাদ বাড়ির সামনে হর্ন বেজে উঠল। রান্নাঘর থেকে দৌড়ে সদর দরজার সামনে আসলেন অনিমা চৌধুরী। কত দিন পরে মেয়েকে কাছে থেকে দেখবে, মেয়েকে কাছে থেকে ছুঁতে পারবে, তর সইছে না অনিমা চৌধুরী। ইতিমধ্যেই সদর দরজার সামনে বাড়ির প্রায় সবাই হাজির হয়েছে। একটু দূরে সিঁড়িতে দাঁড়িয়ে আর চোখে সদর দরজার দিকে নজর রেখে দাঁড়িয়ে আছে রিদ। তারও তর সইছে না, কতদিন পর রিদিকে দেখবে। তার তৃষ্ণার্ত হৃদয় উন্মুখ হয়ে আছে সেই বহু প্রত্যাশিত মুখটা দেখার জন্য। ইস, যাকে একসময় নিজের কাছেও দেখতে পারতাম না, আজ তার জন্য কি হাল হয়েছে হৃদ। এবার একদম কোথাও যেতে দেব না, একদম বুকের খাঁচায় বন্দি করে রাখবো। অনেক ওড়াউড়ি হয়ে গেছে অয়নিকা চৌধুরীর রিদিমা, এবার পায়ের শিকল পরার জন্য তৈরি হয়ে যান। শেষের কথাগুলো বিড় করে বলে মুচকি হাসল রিদ। এগিয়ে গেল দরজার দিকে। দরজার সামনে জটলা পাকিয়ে আছে সকলেই। একটু এগিয়ে যেতেই রিদ শুনতে পেল অনিমা চৌধুরী অয়ন চৌধুরীকে বলছে, কথা বলছেন না কেন? আমার মেয়ে কোথায়? চুপ করে দাঁড়িয়ে আছে অয়ন চৌধুরী। কোনো রিয়াকশন নেই তার।
অনিমা চৌধুরী দৌড়ে গাড়ির কাছে গেলেন। না, হৃদি গাড়িতেও নেই। আবারও একইভাবে সদর দরজার সামনে আসলেন অনিমা চৌধুরী। অনিমা চৌধুরীর কলার ধরে বলল, কি হলো বলছেন না কেন? আমার মেয়ে কোথায়? ও আসেনি? আপনি কিভাবে বুঝবেন মায়ের মন? আপনারা তো নিষ্ঠুর। অনিমা চৌধুরী কথা পাল্টিয়ে বলল, ভেতরে যেতে দাও অনিমা, আমি অনেক ক্লান্ত, রেস্ট নিতে হবে, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি। ইনোসেন্ট ফেস করে বললেন অয়ন চৌধুরী। তবুও তার বইয়ের মন গলাতে পারলেন না। ভীত চেহারা করে বলল অনিমা চৌধুরী, আগে আমার মেয়ে কোথায় বলুন, না হলে ভিতরে ঢুকতে দেব না। নাকি ও এখনো সুস্থ হয়নি? অয়ন চৌধুরী ক্লান্ত গলায় বলল, প্লিজ, আপনার মেয়ে একদম সুস্থ আছে বেগম সাহেবা, কিন্তু তিনি জেদ ধরে বসে আছেন, তিনি আর এই দেশে ফিরবেন না। তিনি নাকি কানাডাতেই সেটেল করবেন, সেখানেই নতুন করে ক্যারিয়ার করবে। চোখ দুটো ভরে উঠল অনিমা চৌধুরীর। কাপা কাপা গলায় বলল সে, কি 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 বলছেন এসব? অনিমা, হৃদিকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু শুনেনি সে, তাই নিরুপায় হয়ে আমাকে একাই ফিরতে হয়েছে। লাস্ট টাইমে হৃদি তার টিকিট ক্যান্সেল করে দিয়েছে। ব্যাস, আর কিছু শোনার প্রয়োজন বোধ করলো না হৃদ। এবার হৃদি একটু বেশি বাড়াবাড়ি করেছে, আর সহ্য করবে না সে। এবার যা করার তাকেই করতে হবে। দপাদপ পা ফেলে উপরে নিজের ঘরে চলে গেল হৃদ। রাগে তার শরীর যেন দাও দাও করে আগুন জ্বলছে। ঘরের দরজা উচ্চ শব্দে লাগিয়ে দিল। তারপর ঘরের জিনিসপত্রের উপরে ইচ্ছে মতো রাগ ঝাড়তে লাগলো। ঘরের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, সব তছনছ হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এখানে ছোটোখাটো একটা টর্নেডো বয়ে গেল। শব্দ শুনে সকলেই হৃদের ঘরের সামনে ভিড় করেছে। দরজার বাইরে থেকে সকলেই বারংবার হৃদকে থামতে বলছে, কিন্তু হৃদ সেসব শুনছেই না। সে নিজের কাজ করে চলেছে। খানিক বাদে কিছু ভেবে বাঁকা হাসল হৃদ। বিছানায় বসেছিল সে। দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে প্রবেশ করলো সকলে। ইরিনা চৌধুরী হৃদের হাত দেখেই চমকে গেল। হাত কেটে গল গল করে রক্ত বের হচ্ছে হৃদের। ছেলেকে বিছানায় নিজের পাশে বসালো ইরিনা চৌধুরী। অনিমা চৌধুরী ফার্স্ট এইড বক্স তোলাতে ওষুধ লাগিয়ে রক্ত মুছে দিতে লাগলো। হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলতে লাগলো, কি শুরু করেছিস তোরা বলতো? একটু কি শান্তিতে থাকতে দিবি না আমাদের? যেটা একটু কমালে কি তোদের ক্ষতি হয় বলতো? এসব করে কেন কষ্ট দিস আমাদের? উত্তর দিল না হৃদ, বরং মুচকি হাসল। স্বাভাবিক সুরেই বলল। সকলে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে হৃদের দিকে। একটু আগেই তো সব ভেঙে তছনছ করছিল, এখনই আবার এত ঠান্ডা। সকলের ঘোর কাটল ইশতিয়াক চৌধুরীর কথায়। তিনি তীক্ষ্ণ স্বরে বলল, মানে? কি আব্বু, মানে আবার কি? বিয়ে করব, ছেলের তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে নাকি? আর তাছাড়া তোমাদেরও তো বয়স হচ্ছে, নাতি নাতনির মুখ দেখতে চাও না নাকি? আমারও তো বাবা ডাক শুনতে মন চাই। ছোট্ট একটা ডল লাগবে তো আমার। কি উল্টা পাল্টা বলছো? মাথা ঠিক আছে তোমার? আমি একদম অলরাইট। সো এভরিওয়ান, বিয়ের জন্য তৈরি হয়ে যাও। আগামী 3 দিনের মধ্যে রিশাদ চৌধুরী হৃদের বিয়ে। কথাটা বলেই হৃদ হন হন করে নিজের ঘর থেকে বের হয়ে গেল। হতবাক হয়ে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির সকলে। ইশতিয়াক চৌধুরী তো বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমার ছেলেটা এত নির্লজ্জ হলো কবে থেকে? আমার ছেলেটা তো এত নির্লজ্জ ছিল না। ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছিল হৃদ। হঠাৎ জ্যামে পড়ায় প্রচণ্ড বিরক্ত সে। আকস্মিক হুড়তোলা রিকশায় এক দম্পতিকে দেখে হৃদ আপন মনে বলে উঠল, তোর জন্য হাতে ব্যথা পেয়েছি আমি হৃদি। আমি তোকে কথা দিলাম, এই ক্ষতস্থান শুকানোর আগেই আমি বিয়ে করে তোকে দেখিয়ে দিব আমাকে পুরনো শাস্তি তোকে পেতেই হবে। আপোষ না হলে পাকা পথে। বাগানে বসে নিউজ পেপার পড়ছিলেন অয়ন চৌধুরী। এমন সময় হঠাৎ হাতের মুঠোর ফোনটা বেজে উঠল। কল রিসিভ করতেই অপর পাশ থেকে শোনা গেল রাগের তীক্ষ্ণ কণ্ঠস্বর, আব্বু, আমি এসব কি শুনছি? কি শুনছো? কি ভাবছো? তোমরা কিছু বলবে না আর আমি কিছুই জানবো না? বলবে তো কি হয়েছে। একদম না জানার ভান করবে না আব্বু। আচ্ছা, তুমি যদি ক্লিয়ারলি না বলো তাহলে আমি বুঝবো কিভাবে বলো তো? আব্বু, উনি নাকি বিয়ে করছেন। পেয়েছেনটা কি উনি? অয়ন চৌধুরী মুচকি হেসে বললেন, উনি কে বলো তো? আব্বু, একদম এরকম করবে না বলে দিচ্ছি। এমনি আমার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। কেন? একদম খাপছাড়া উত্তর দেবে না। আচ্ছা, দেব না। আব্বু, এবার কিন্তু আমার কান্না পাচ্ছে। একটু সিরিয়াসলি উত্তর দাও না প্লিজ। ওকে, বলো। আব্বু, উনি মানে হৃদ ভাইয়া নাকি বিয়ে করবে? হ্যাঁ, ছেলেটা আর কতদিন বউ সারা থাকবে বলো তো?
তুমি তো বলেই দিয়েছো তুমি দেশে ফিরবে না। তাছাড়া আমাদেরও নাতি নাতনির মুখ দেখতে মন চায় নাকি? মেয়ের ঘরে না হোক ছেলের ঘরে। আব্বু, ওনার সাথে এখন আমার ডিভোর্স হয়নি, কিন্তু তোমরা কি সব ভুলে যাচ্ছ? ও রিদি, তুমি এসবে মাথা গামিও না, তুমি ক্যারিয়ারে ফোকাস করো। তোমার সাথে কথা বলে লাভ নেই, তুমি বুঝবে না, যা করার আমাকেই করতে হবে দেখছি। বলেই ফোন কেটে দিল রিধি। ফোনের দিকে তাকিয়ে মুখের হাসি চওড়া হলো অয়ন চৌধুরী। চৌধুরী বাড়ির আলোকসজ্জায় সজ্জিত, নানান রকম ফুল, বেলুন আর নানান রঙের বাতি দিয়ে সাজানো বাড়ির সম্পূর্ণ এরিয়া। আর হবে নাই বা কেন, মোস্ট হ্যান্ডসাম সিনিয়র ইন্সপেক্টর ঋষাদ চৌধুরী হৃদের বিয়ে বলে কথা, জাঁকজমক না হলে হয়? আর যেখানে স্বয়ং ঋষাদ চৌধুরী হৃদ তার তদারকি করছে, তো কিছুতেই ভুল হওয়ার সম্ভাবনা কিভাবে থাকবে? বড় বড় মন্ত্রী, মিনিস্টার আনাগোনা দেখা যাচ্ছে, নিউজ রিপোর্টার তো আছেই। ঝলমলে উজ্জ্বল আলোয় একটু পরপর এক এক সিঙ্গার গান গাচ্ছে, তো ডান্সার ডান্স করছে। চারিদিকে সাউন্ড বক্সের কলকল ধ্বনি সম্পূর্ণ এলাকা মেতে উঠেছে। শত শত মানুষ ভিড় করে বিয়ে বাড়িতে। তবে এই রকম সময় এত জাঁকজমক পরিবেশ তৈরি করা ঋষাদ চৌধুরী হৃদের দ্বারাই সম্ভব। আর চৌধুরী পরিবারের সকলের মুখ থেকে তো হাসিই সরছে না। বহু অপ্রত্যাশিত এই দিনের জন্য তারা কতদিন ধরেই অপেক্ষা করেছে। আজ সব কিছুর অবসান ঘটবে। হৃদের ফেসবুক পোস্টে একের পর এক পোস্ট থেকে টপ টপ করে পানি পড়ছে হৃদির চোখ থেকে। নতুন পাঞ্জাবিতে কতই না সুন্দর লাগছে তাকে, একদম রাজপুত্র। আর কিছুক্ষণ পর বর সেজে বিয়ে করবে হৃদ। মানে সত্যিই হৃদ বিয়ে করছে, আর বাড়িতে কেউ কিচ্ছু বলছেও না। এটা কি করে হতে পারে? কি এমন হলো যে সবাই এভাবে পাল্টে খেলো? চোখের পানি মুছে আশিককে ফোন করলো হৃদি। ধরা গলায় আস্তে আস্তে বলল, দোস্ত তুই কোথায়? কোথায় মানে? যেখানে থাকার সেখানে। কথা পেছিস না, প্লিজ বল না। আরে দোস্ত, হৃদ ভাইয়ার বিয়ে বলে কথা, আমরা না এলে হয়? আমাকে তো হৃদ ভাইয়া কাল থেকে তোদের বাড়ি রেখে দিয়েছে, বাড়িতে যেতেই দেয়নি। খুব আনন্দ করছিস তাই না? আরে দোস্ত, বিয়ে বাড়ি আনন্দ করব না? আর তাছাড়া ভাবি দেখতে এত সুন্দর, কি বলবো তোকে। বিয়ে হওয়ার আগেই ভাবি? তো কি হবে তো নাকি কতক্ষণ? তা মেয়েটা কে রে? মেয়েটাকে তুই ভালো করেই চিনিস। কে সেই শাকচুন্নি? আরে তোদের সিআইডি ডিপার্টমেন্টে নিয়ে জয়েন করেছে, কি যেন নাম? ও হ্যাঁ, সৌমিলি রহমান। শেষের কথাটা বলে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা আশিকের, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবারও বলল, যাই বলিস দোস্ত, ভাইয়া আর ভাবিকে কিন্তু জোশ মানিয়েছে। তোর সাথে ভাইয়াকে একদম বাঁদরের গলায় মুক্তার মালার মতো লাগতো। ও তাই নাকি? তা বাদুরটাকে আর মুক্তার মালাটাকে? আরে দোস্ত, উপমা আর কি বুঝিস না? সব কথা ধরতে আছে নাকি বোকা বোকা মেয়ে? শয়তানের দাদা, ফোন রাখ। আরে দোস্ত, রাগিস কেন? তোর পথ তো ক্লিয়ার হলো, হৃদ ভাইয়ার হাত থেকে বেঁচে গেলি। এখন তো তুই মুক্ত স্বাধীন, নাচবি তুই তাদিন তাদিন, আর তোর ক্যারিয়ারের কোনো বাধা নেই। তোরা আসলে আমার এক একটা শত্রু। শেষের কথা বলতে গিয়ে কেঁদেই ফেললো হৃদি। আশিক সেদিকে পাত্তা না দিয়ে বলল, এনিওয়ে দোস্ত, হৃদ ভাইয়াকে কংগ্রেচুলেশন জানিয়েছিস? রাখ তোর কংগ্রাচুলেশন, ফোন করেছিলাম ধরেনি। আচ্ছা দোস্ত, পরে কথা বলবো, এখন এখানে অনেক মজা হচ্ছে। বলেই ফোন কেটে দিল আশিক। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। চৌধুরী বাড়ির হলরুম আপাতত নিশ্চুপ। কাজী সাহেব কনেকে আনার জন্য তাড়া দিচ্ছে। এমন সময় হুট করে লাইট অফ হয়ে গেল। হালকা শোরগোল তৈরি হলো হলরুমে। এইরকম একটা বিয়েতে হুট করে এত লাইট নিভে যাওয়া মোটেও প্রত্যাশিত ছিল না কারোর কাছে। তবে হৃদ সেদিকে বিশেষ খেয়াল দিল না। সে আরাম করে তার জন্য সাজানো চেয়ারে বসে আছে, আর মুচকি মুচকি হেসে হৃদ বীর বীর করে বলল, বাহ, কি এন্ট্রি মেরি রানী, লাজবাব। হুট করে সিঁড়ির দিক থেকে নূপুরের আওয়াজ ভেসে আসতে লাগলো। শোরগোল বন্ধ হয়ে গেছে। সকলের দৃষ্টি সিঁড়ির দিকে। হালকা স্পটলাইট এসে পড়ল অন্ধকারে দাঁড়ানো সেই মানবীর পায়ের দিকে। আলতারাঙা পায়ে একটু একটু করে এগিয়ে আসছে সে। মোটা নূপুর পায়ে রিমঝিম তালে শব্দ করে চলেছে। সেই সাথে বেড়ে চলেছে কারোর হৃদস্পন্দন। নিঃশ্বাসের গতি হয়ে গেছে দ্বিগুণ। নজর সরিয়ে নিল সে, কিন্তু মনের সাথে না পেরে আবারও নজর দিল সেই মায়াবতী রমণীর দিকে। হালকা হাতে লাল টুকটুকে লম্বা লেহেঙ্গাটা একটু উঁচু করে আসছে সে। হাত ভর্তি লাল চুড়ি, লাল আলতা দিয়ে হাত দুটো সাজানো। হৃদ বুকে হাত দিয়ে বলল, ইস, আজ তো আমি মরে যাব।
এ কোন রূপ দেখাচ্ছে মহারানী? ছোঁয়ার আগেই তোমার তেজে ঝলসে যাচ্ছি আমি। তখনই উপরের দিক থেকে একটা স্পটলাইট এসে পড়ল সেই বহু অপেক্ষিত মানবীর মুখে। একটু একটু করে টানা টানা চোখ তাকালো সে। হৃদ বিড় করে বলল, আচ্ছা, ফুলগুলো কি বেশি সতেজ নাকি আমার মহারানী? মাথায় লাল টুকটুকে ওড়না দিয়ে ঘোমটা দিয়ে রেখেছে সে। এক হাত দিয়ে মাথার ওড়না এক পাশে ধরে আছে তো আর এক হাত দিয়ে লেহেঙ্গা সামলিয়ে এগিয়ে আসছে সে। সেই সাথে ভেসে আসছে হালকা মিষ্টি ভায়োলিনের শব্দ। লেহেঙ্গার ভার বইতে গিয়ে নাজেহাল অবস্থা তার। তা দেখে মুচকি হাসল হৃদ। গম্ভীর মুখে হৃদের পাশের চেয়ারে বসলো হৃদি। হৃদির দিকে তাকালো না অবধি। মাথা এখনও গরম তার। তবে হৃদি ভেবেছিল তাকে এখানে দেখলেই সবাই চমকে যাবে, এই রকম সাজা দেখে রিয়াক্ট করবে, কিন্তু কেউ তেমন কিছুই করলো না। উল্টো সকলের মুখের হাসি চওড়া হলো, যেন তারা হৃদির জন্যই অপেক্ষা করছিল। এতে বেশ ভ্যাবাচাকা খেলো হৃদি, কিন্তু সেদিকে বিশেষ খেয়াল দিল না হৃদি, কারণ সে সবার উপর ভীষণ রেগে আছে এখন। অনিমা চৌধুরীর মুখেও হাসি চওড়া করে মেয়ের মাথায় চুমু খেলেন। তারপর হৃদ আর হৃদিকে নজর টিকা দিয়ে দিলেন। এরই মধ্যে অন্যদিকে কাজী সাহেব হাঁক টাক শুরু করে দিয়েছে। আশিক ধীর পায়ে এসে হৃদির কাছে এসে দাঁড়ালো। তারপর হৃদির কানের কাছে ফিস ফিস করে বলল, দোস্ত, মিলিকে মেরে টেরে ফেলেছিস নাকি? হৃদি বিরক্তিকর চাহনি নিয়ে বলল, আরে কি বলছিস এসব? আমি এসব খুনটুন করি না। তাইলে কি করেছিস? সত্যি করে বল না। হৃদি সরু চোখে তাকিয়ে বলল, কেন, তোর মায়া লাগছে নাকি? আরে বল না, আমি জানি তুই এমনি এমনি ছেড়ে দেওয়ার মেয়ে না। ওই একটু ক্রোমোফর্ম শুকিয়েছি আর কি, একটুতেই কুপকাত। নির্ঘাত 12 ঘন্টার আগে জ্ঞান ফিরে পাবে না। শেষের কথাটা শয়তানি হাসি দিয়ে বলল হৃদি। আশিক হাঁ করে মুখে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হৃদের পাশে বসে গভীরভাবে হৃদকে খেয়াল করলো হৃদি। হৃদ গোল্ডেন কালারের একটা গর্জিয়াস পাঞ্জাবি পরেছে, হাতে গোল্ডেন কালারের ওয়াচ। ধবধবে সাদা হাতে ফুটে উঠেছে ওয়াচটা। মাথার চুলগুলো বরাবরের মতো সেট করে রাখা। কিছু একটা ভেবে মুখ ঘুরিয়ে নিল হৃদি। হৃদির দিকে তাকিয়ে বলল, তুই? হৃদি ফিস ফিস করে বলল, তো কে থাকবে? সুমিলি? হৃদের হাতে চিমটি কাটলো হৃদি। চোখ রাঙিয়ে বলল, চুপ, একদম ওই নাম মুখে নিলে আজ মুখ ভেঙে দেব। সাহস কত বড়, বিয়ে করা হচ্ছে। বিয়ে আজকে করিয়ে দেব আমি। এই কয়টা লাগে আপনার? কয়টা লাগে? একটাই হয় না? হৃদ ইনোসেন্ট ফেস করে বলল, আগে তুই বল সুমিলি। এই চুপ, কোনো কথা না, চুপচাপ বসে থাকেন। শেষের কথাটা হৃদকে রাগ দেখিয়ে বলল হৃদি। তারপর কাজী সাহেবের দিকে দৃষ্টি দিয়ে গরম গলায় হৃদি বলল, কি হলো কি? আপনি বিয়ে পড়াচ্ছেন না কেন? এখন দেরি হচ্ছে না নাকি আপনার? এতক্ষণ না বলেছিলেন আপনার দেরি হচ্ছে? তাড়াতাড়ি করুন। একটু ধমক দিয়ে বলল হৃদি। হৃদ মুখ লুকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। হলরুমে উপস্থিত সকলকে হৃদির এমন ব্যবহারে হতবাক। অনেকেই তো না পেরে মুখ লুকিয়ে হাসতে লাগলো। সেদিকে মন দিল না হৃদি। সে এখন খুবই রাগান্বিত। ধমক খেয়ে কাজী সাহেবের মুখটা তো দেখার মতো হয়েছে। সে এত বিয়ে দিয়েছে, কিন্তু এমন বিয়ে কোথাও দেখেনি। মানে সব জায়গায় কন্যা কান্না করে লজ্জা পায়, কিন্তু এখানে তো হৃদির মুখে লজ্জার ছিটে ফোটা মাত্র নেই। শুকনো ঢোক গিলে বিড় করে বিয়ে পড়াতে শুরু করলো কাজী সাহেব। হৃদিকে কবুল বলতে বলায় সাথে সাথেই এক নাগারে কবুল বলে দিল হৃদি। তা দেখে সবাই লুকিয়ে লুকিয়ে হাসছে। আশিক, রিশা, আবির তো হাসি আটকাতে না পেরে শব্দ করেই হেসে দিল। চোখ দুটো লাল লাল করে সেদিকে তাকালো হৃদি। সবাই মুখে আঙুল দিয়ে বোঝালো যে তারা আর হাসবে না। তারপর হৃদকে কবুল বলতে বলল কাজী সাহেব। প্রায় 5 মিনিট হয়ে গেল হৃদ কবুল বলছে না দেখে হৃদের হাতে আবারও চিমটি কাটলো হৃদি। হৃদির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো হৃদ। তারপর হৃদির চোখ রেখে উচ্চারণ করলো সেই ম্যাজিক্যাল ওয়ার্ড 3টা, যা আজ থেকে 6 মাস আগে তাদের সম্পর্কে সেতু করে দিয়েছিল। তাদের মাঝে সৃষ্টি করেছিল এক অন্যরকম অনুভূতি। আর হবে নাই বা কেন? আল্লাহর পবিত্র কালাম পড়ে যে সম্পর্ক শুরু, ভালোবাসা সেখানে হয়তো এই বিধাতাই নিজে দিয়ে দেন। মুচকি হাসল হৃদ। অতঃপর দোয়া পড়ে হৃদ আর হৃদি সুখী জীবনের প্রার্থনা করলো সবাই মিলে। আশেপাশের লোকজন সাথে কথা বলছিল হৃদি। এমন সময় হৃদ উঠে যেতে নিলেই হৃদির হাতটা শক্ত করে ধরল হৃদি। হৃদির দিকে তাকালো হৃদ। তারপর হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল, ভয় নেই, পালিয়ে যাচ্ছি না।
শুধু উকিল আঙ্কেলকে বলতে যাচ্ছি, আঙ্কেল তাড়াতাড়ি রেজিস্ট্রি পেপারগুলো নিয়ে আসুন, আমার বইয়ের যে আর তর সইছে না। মুখ ঘুরিয়ে নিল হৃদি, হাতের বাঁধন ছেড়ে দিল। হৃদ মুচকি হেসে আবারও বলল, এবার তো একটু লজ্জা পান মহারানী, না হলে সবাই বলবে হৃদের বইয়ের লজ্জা শরমের বালাই নেই, যেভাবে কাজী সাহেবকে ধমক দিলেন। নিমেষে লজ্জায় এসে হানা দিল হৃদির মুখে। সত্যি আজ একটু বেশি হয়ে গেছে, কিন্তু তাও যে উপায় ছিল না। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার অবস্থা হৃদির। হৃদির লজ্জা পাওয়ার গালের দিকে তাকিয়ে বিড় করে বলল, ইস, এ তো দেখছি ভুল করে ফেললাম। এতক্ষণ যাও নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম, এখন তাও তো পারছি না। না না, কন্ট্রোল করতে হবে। হৃদ চোখ দুটো বন্ধ করে ফেলল, হাত দুটো মুষ্টি বন্ধ করে বলতে লাগলো, কন্ট্রোল হৃদ, কন্ট্রোল। তারপর উঠে গিয়ে উকিলকে ডেকে নিয়ে আসলো। উকিল সাহেব আসতেই হৃদি ছোট্ট করে সালাম দিল। উকিল সাহেব মুচকি হাসলেন, অতঃপর রেজিস্ট্রি পেপার দিলেন হৃদকে সাইন করার জন্য। হৃদ কলম ঘুরিয়ে সাইন করিয়ে দিল। তারপর হৃদির দিকে পেপার দিল। হৃদি কলম তুলে নিল, কিন্তু সাইন করছে না। হাত পা কেঁপে কেঁপে উঠছে তার। তারপর পেপারে সাইন করে দিল হৃদি। আবারও সেই পবিত্র বন্ধনে আবদ্ধ হলো আর হৃদি। যে বন্ধন থেকে মুক্ত হওয়ার মন্ত্র তাদের অজানা। ইস, বিধি তুমি কি খেলায় না দেখাও, অসময়ে পাথরে ফুলও ফোটাও। বিয়ে সম্পন্ন হতেই ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করলো। হৃদ আর হৃদির কিছু ছবি তোলার পর বাড়ির সবাই মিলে এক এক করে হৃদ আর হৃদির সাথে হাসি মুখে ছবি তুলল। এতে খানিকটা অবাক হয়েছে হৃদি। সবাই কেমন যেন স্বাভাবিক যেন। তারা জানতোই এখানে হৃদ আর হৃদিরই বিয়ে হবে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়ার পাট চুকে উঠতে উঠতে রাত 10টা বেজে গেল। আপাতত হৃদের ঘরের সামনে সকলের সমাগম। তবে বড়রা যে যার নিজের ঘরে চলে গেছে। সারাদিনের ব্যস্ততায় তারা এখনই খুবই ক্লান্ত, তাই আর দেরি করেনি তারা। হৃদের ঘরের সামনে প্রবল হইচই। মূলত রিশা, নিশাদ, আবির, রকি, আশিক মিলে হৃদকে আপাতত ঘরের ভিতরে যেতে দিবে না, তা নিয়েই কথা কাটাকাটি করছে তারা। অবশেষে হৃদ খানিক রাগ দেখিয়ে বলল, আচ্ছা, আমার ঘরে আমি যেতে পারবো না? ভাইয়া, আজকে তোমার রাগে ভয় পাচ্ছি না। দেখো, তোমার ঘরের সাথে আমাদের কোনো লেনা দেনা নেই। মানি দাও, ঘর নাও। আবির তখন রিশাকে উৎসাহ দিয়ে বলল, ঠিক ঠিক। হৃদ আবিরের মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলল, কি রে বলো, তুই কি কি ঠিক করেছিস? আবির মাথায় হাত দিয়ে মুখটা ছোট্ট করে বলল, ভাইয়া, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ ভাইয়া, জানো আজকে কতগুলো টাকা লস হয়ে গেছে আমাদের। গেট ধরার টাকা, জুতো চুরির টাকা, আরো কত কি। শুধু তুমি আমাদের বড় ভাই বলেই ছেড়ে দিয়েছি। নিশাদ তখন হৃদের কানে ফিসফিসিয়ে বলল, ভাই দিয়ে দিন, না হলে আজকে আর বাসর করতে হবে না। সারা রাত মশার কামড় খেয়ে কাটাতে হবে। আজকে আপনার বোন টাকা না নিয়ে ছাড়বে না। হৃদের পাশেই জাবিদ দাঁড়িয়ে। জাবিদও তখন বলল, হ্যাঁ স্যার, দিয়ে দিন, নিশাদ ঠিকই বলেছে। নিশাদ আর জাবিদকে নিজেদের পক্ষে বলতে দেখে খুব খুশি রিশা, আবির, রকি, আশিক। হৃদ তখন জাবিদের দিকে তাকিয়ে বলল, তাহলে দিয়ে দিতে বলছো জাবিদ? ওকে, তো কত টাকা চাস? শেষের কথাটা রিশাদের দিকে তাকিয়ে বলল হৃদ। রিশা খুশিতে গদগদ হয়ে বলল, বেশি না ভাইয়া, অনলি 50। হৃদ মাথায় হাত দিয়ে বলল, এইটুকুর জন্য 50,000? মাথা ঠিক আছে তোর? রিশা, তুই না আমার আপন বোন, কিছু কমা না প্লিজ। শেষের কথাটা ইনোসেন্ট ফেস করে বলল হৃদ। রিশা শয়তানি হাসি দিয়ে বলল, আমি এখন তোমার কোনো বোন টোন না ভাইয়া, টাকা দিলেই ঘর পাবে। আচ্ছা, এত টাকা কই রাখবা বলো তো, দিয়ে দাও না প্লিজ। ওকে, চাইছিস যখন দিয়ে দিচ্ছি। জাবিদ, খামটা দাও তো। জাবিদ হৃদের হাতে একটা খাম দিল। হৃদ সেটা রিশার হাতে দিয়ে বলল, এই নে, এখানে তোর ডিমান্ডের মতন টাকা আছে, এখন রাস্তা ছাড়। পুরোটা আছে তো শিওর? হৃদ সকলের মুখের উপরে দরজা চাপিয়ে দিয়ে বলল, খুলেই দেখ। রিশা খাম খুলে দেখলো অনেকগুলো কাগজের টুকরো সুন্দর করে ভাঁজ করে রাখা। কাগজের টুকরোগুলো বের করতেই 50 পয়সার একটা কয়েন মেঝেতে গড়িয়ে পড়ল। রিশা রাগ দেখিয়ে বলল, ভাইয়া, এটা কিন্তু একদমই ঠিক হলো না। তুমি আমাদের বোকা বানালে। তোরা বোকা হলে কেন? হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়া অবস্থা হৃদের। রিশা তখন খুশি খুশি গলায় বলল, ভাইজান, বেশি খুশি হয়েন না। পেছনে তাকিয়ে দেখেন, আপনি শুধু ঘরটাই পেয়েছেন, বউটা না। হৃদের পেছনের দিকে তাকিয়ে দেখলো সত্যি হৃদি ঘরে নেই।
ঘর সম্পূর্ণ ফাঁকা। হৃদ দরজা খুলে ইনোসেন্ট গলায় বলল, মানে কি রিশা, রিদি কোথায়? রিশা নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, তুমি যেমন আমাদের বোকা বানিয়েছো ঠিক তেমনই হয়েছে। তুমি কি ভেবেছো রিদি তোমাকে এত সহজে ধরা দেবে? ও কিন্তু এখনো জানেই না তুমি ওকে রেখে সৌমিলিকে বিয়ে করতে যাচ্ছিলে। সেই খেপেছিল, কিন্তু আমরা ঘরে এসেই দেখি রিদি ঘরে নেই। তখনই বুঝেছি সে লুকিয়ে পড়েছে। টাকাটা পুরো দিলেই খুঁজে বের করে দিয়ে যেতাম। তো তুমি যেহেতু টাকা দাওনি, তাই নিজের বউ নিজেই খুঁজে নাও। কথাটা বলেই যে যার ঘরে চলে গেল। হৃদ অসহায়ের মতো ঘরে এসে বসলো, বিড়বিড় করে বলল, এ তো দেখছি আমাকে নাকের দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বাসর রাত শান্তি দিবে না আমার দস্যি মহারানী। শেষের কথা বলেই হৃদ মুখটাকে কাঁদো কাঁদো করে ফেলল হৃদ। তারপর উঠে দাঁড়িয়ে বলল, না না, খুঁজতে হবে, তা না হলে দেখা যাবে আমার বউকে ছাড়াই বাসর করতে হবে। দ্রুত পায়ে বাড়ির সব জায়গায় হৃদিকে খুঁজল হৃদ, কিন্তু কোথাও পেল না। ছাদে গিয়ে দেখলো সম্পূর্ণ ছাদ ফাঁকা, বাগানের দিকটাও কারোর দেখা নেই। হৃদ মাথায় হাত দিয়ে বলল, এখন কি করা যায়? রাগ করে বাসা থেকে বের হয়ে কোনো বন্ধুর বাড়ি গেল না তো? না, সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে হবে, ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই। হৃদ সিঁড়ির দিকে যাওয়ার সময় হৃদির ঘর ওভারটেক করবে এমন সময় হুট করেই থেমে গেল আর বাঁকা হাসে বলল, বাহ, এমনটা তো ভাবিনি আমি। মানতেই হবে মিসেস রিশাদ অয়নিকা চৌধুরী, আপনার মাথা তো আমার মতোই চলে। হৃদির ঘরে এসে হৃদিকে দেখে মুচকে হাসল হৃদ। লাইট অফ করে ঘর অন্ধকার করে বিছানায় গুটিয়ে শুয়ে আছে হৃদি। হৃদ সময় নষ্ট না করে হৃদিকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল হৃদ। চমকে উঠে বসলো হৃদি। আপনি এখানে এলেন কি করে? হৃদ মুচকে হেসে বলল, আপনি যেভাবে এসেছেন আমিও ঠিক এইভাবেই এসেছি মহারানী। মানে? হৃদও উঠে বসে হৃদিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আপনি যেমন ঘর থেকে পাইপ বেয়ে আপনার ঘরে এসেছেন, আমিও ঠিক একইভাবে ব্যালকনি থেকে পাইপ বেয়ে আপনার ঘরে এসেছি। হৃদি অবুঝের মতো প্রশ্ন করল, আপনি জানলেন কিভাবে আমি আমার ঘরে? এই ঘর তো বাইরে থেকে লক ছিল। হৃদ হাসতে হাসতে বলল, লকটা আমিই করেছি চাবি দিয়ে। তো আমি যখন তোকে সারা বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তখন হঠাৎ মনে হলো আমার বউয়ের তো আবার এক্সপেরিয়েন্স করার স্বভাব আছে, আর আমিও শেষবার তোকে আমার ঘরে ঢুকতে দেখেছিলাম। তো একে একে দুই করতে প্রবলেম হলো না আমার। যেহেতু রিশা আমার একটু পর আমার ঘরে গিয়েছিল, তবুও তোকে দেখেনি, অথচ তার একটু আগেও আমি তোকে আমার ঘরে দেখেছি। আর তুই এতটাও বোকা না যে বাড়ি থেকে বের হয়ে যাবি লুকানোর জন্য। যদিও কথাটা একবার মনে হয়েছিল আমার, তবে যখন তোর ঘরের লক চাবি দিয়ে খুলেও আমি ঘর ভেতর থেকে লক পেলাম, তখন স্পাইডারম্যানের মতন পাইপ বেয়ে আপনার দরবারে চলে এলাম মহারানী। রিধি বিছানা থেকে উঠে যেতে যেতে রাগ দেখিয়ে বলল, ভালো করেছেন, এখন যেভাবে এসেছেন ঠিক সেভাবেই চলে যান। হৃদও উঠে গিয়ে রিধির সামনে দাঁড়িয়ে বলল, এত কষ্টে বউ খুঁজে বের করলাম কি চলে যাওয়ার জন্য? আসছে বউ বউ করতে, আমি আপনার বউটাও কিচ্ছু না। ও বউ, এভাবে বলো না প্লিজ। কেন বলবো না কেন? যখন নাচতে নাচতে ওই মিলিনা ছেলেকে বিয়ে করতে যাচ্ছিলেন, তখন মনে ছিল না আমি আপনার বউ? এখন আসছে বউ বউ করতে। এমন না করলে তো তুমি বিদেশ থেকে আসতেই চাইছিলে না। আমার থেকে বেশি জেদ হয়ে গেছে কিন্তু তোমার। মানে? রিধির গাল দুটো টেনে দিতে দিতে বলল, এইসব আমার আইডিয়া। সবাইকে শুধু অভিনয় করতে বলেছিলাম মাত্র, আর সৌমিলও সেই অভিনয়ের একটা অংশ। বিয়েটা তোমার আর আমারই হচ্ছিল, কিন্তু তোমাকে জানানো হয়েছে আমার আর সৌমিলির হচ্ছে। রিধির চোখের দিকে তাকিয়ে বলল, যদি না আসতাম তো কি করতেন? বিদেশে গিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে আসতাম, তবু ওইখানে থাকতে দিতাম না। তাহলে জেনে বুঝে কষ্ট দিয়েছেন আমাকে। জানেন আমি কত কষ্টে এখানে এসেছি? রাতে ফ্লাইট বুক করে দুপুরে বাংলাদেশ ল্যান্ড করেছি। তারপর সিএনজি দিয়ে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল জ্যামের জন্য। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আশিকের হেল্প নিয়ে আমার ঘরে ঢুকে সৌমিলিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রেখেছিলাম। আই নো দ্যাট মহারানী। আশিক এইসব আমাকে আগেই বলেছে। আর তুমি বউ সেজে ঘর থেকে বের হওয়ার পরেই সৌমিলের জ্ঞান ফেরানো হয়েছে। বেচারা তোমার আর আমার চক্করে পড়ে নিচে ফেসে গিয়েছিল। হয়েছে, যা বলে শেষ হয়েছে। এখন নিজের ঘরে যান। আমি কারোর সাথে কথা বলবো না। আপনারা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছেন। আপনাদের সাথে কোনো কথা। রিধির মুখে হাত দিয়ে রিধিকে থামিয়ে দিল। রিধির চোখের দিকে চোখ রেখে বলল, চুপ, কোনো কথা না। এখন থেকে তোমার যা আমারও তা।
আমি কিন্তু 50-50 নেব না, তোমার পুরোটাই আমার চাই। রিধি জবাব দিল না, পেছনের দিকে ঘুরে গেল। হৃদ পেছন থেকে রিধিকে জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে ফেলল রিধি। হৃদের গরম নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে, সেই সাথে বেড়ে চলেছে রিধির কম্পন। হৃদকে সরিয়ে দিতে চাইল, কিন্তু পারল না। হৃদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজকের দিনটার কথা মনে আছে আপনার মহারানী? আজকে আমাদের বিয়ের হাফ ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনে আপনি রিশাদ অয়নিকা চৌধুরী হয়েছিলেন। আপনার সাথে আমার নাম জড়িয়ে গিয়েছিল। কথাটা বলেই রিধি কাদের কাছে চুমু খেল হৃদ। শিউরে উঠল রিধি। হাত মুষ্টি বন্ধ করে শক্ত করে দাঁড়িয়ে রইল রিধি। তার ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। রিধিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। হৃদের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে রিধি। হৃদের মুখের দিকে তাকাতে পারছে না রিধি। লজ্জায় গাল দুটো লাল টুকটুকে হয়ে গেছে রিধির। তবে এটা ভেবে রিধির অবাক হচ্ছে যে আজকের দিনটা মনে রেখেছে। রিধির মুখের দিকে তাকিয়ে মুচকে হাসল হৃদ। তারপর রিধির কপালে চুমু খেয়ে বলল, 6 মাস আগে তুমি বলেছিলে 6 মাস পর তুমি আর আমি সিদ্ধান্ত নেব আমাদের সম্পর্কটা থাকবে কিনা। আজ নতুন করে বিয়ে করে নিলাম তোমাকে, নিজ ইচ্ছাতে সজ্ঞানে। শেষ জন্ম পর্যন্ত কিন্তু ছাড় পাচ্ছ না আর। ছেড়ে যেতে চাইলেও কিন্তু জোর করে বেঁধে রাখবো, কোথাও যেতে দেব না। আমি চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার সাথে মিশে থাকতে। তুমি ছেড়ে যেতে চাইলে সেদিন হবে আমার শেষ দিন। রিধি তখন হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। মুচকি হাসল হৃদ। নিজেও রিধিকে নিজের সাথে মিশিয়ে নিল। হৃদের বুকে মুখ লুকিয়ে বলল, এমন দিন কখনোই আসবে না। আমি বেঁচে থাকলে কিচ্ছু হতে দেব না আপনার। এমন কথা মুখে আনবেন না প্লিজ, আমার কষ্ট হয়। জবাব দিল না হৃদ। মুচকি হেসে রিধিকে কোলে তুলে নিল। রিধি হৃদের গলা জড়িয়ে ধরে বলল, কি করছেন কি? চুপ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কেউ দেখে ফেলবে তো। কথা না, কেউ দেখবে, সবাই ঘুমিয়ে পড়েছে। রিধিকে কোলে নিজের ঘরে নিয়ে এলো। তারপর ফুল বিছানো পথে তাকে দাঁড় করালো। হাত ধরে বারান্দার দিকে নিয়ে গেল। সারা ঘর বেলি, রজনীগন্ধা, গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলগুলো এখনো সতেজ। ফুলের গন্ধে ম ম করছে সারা ঘরময়। রিধিকে নিজের বারান্দায় দোলনায় বসালো। তারপর রিধির মাথাটা নিজের কাঁধের উপর রাখলো। পূর্ণিমার রাত, চারিদিকে সব দেখা যাচ্ছে। রিধির হাতের বাজে নিজের হাত ঢুকিয়ে বলল, আমি আর কিছুই চাই না মহারানী, আমি শুধু চাই এভাবে সারা জীবন তুমি আমার পাশে থাকো। রিধি চোখ বুঝে নিল। হৃদের হাত মুঠো পুড়ে নিয়ে বলল, সারা জীবন থাকবো, কথা দিলাম। আপনি আমার ভুল হন কিংবা ফুল, আপনি সারা জীবনের জন্য শুধু আমার, শুধুই আমার। তুমি আমার ঘরের, আমার অন্তঃস্থলে সেই ফুটন্ত ফুল, যা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে প্রতিনিয়ত অনুভব করি আমি তোমাকে। তুমি হলে সেই পবিত্র ফুল, যাকে পাওয়া আমার রহমত আর ছোঁয়া হবে সুন্নত। উঠে দাঁড়ালো রিধি। তারপর হৃদকে চাঁদের আলোয় দাঁড় করালো। উজ্জ্বল হয়ে ফুটন্ত ফুলের মতো জ্বলে উঠেছে দুইটি পবিত্র আত্মা, যাদের মাঝে নেই কোনো ফুল, সবটাই শুধু পবিত্রতা। হৃদকে দাঁড় করিয়ে হৃদের পায়ে হাত দিতে গেলেই রিধিকে থামিয়ে দিল। হৃদির কপালে চুমু দিয়ে রেলিংয়ের উপরে উঠিয়ে বসালো হৃদিকে। তারপর বলল, আপনার জায়গা আমার পায় না মহারানী, আমার বুকের ভেতর আপনার জায়গা। হৃদের হাত দুটো শক্ত করে ধরে বলল, এখানে উঠালেন কেন? পড়ে যাব তো। হৃদিকে জড়িয়ে ধরে বলল, আমি থাকতে তোমার কিছু হবে না মেরি রানী। রিধি মিষ্টি করে হেসে হৃদের হাত দুটো উঁচু করে চুমু খেয়ে বলল, আপনি আমার মানসিক শান্তি, আপনি আমার আত্মার তৃপ্তি, আপনি আমার তারায় ভরা রাত, আপনি আমার অবেলার প্রাপ্তি, আপনি আমার জ্যোৎস্না ভেজা শহর, আপনি আমার বিষাদ মাখা প্রহর, আপনি আমার ভালোবাসার ঘ্রাণ, আপনি আমার প্রথম পুরুষ, আপনি আমার শেষ। জন্ম নেব বারবার, আপনাতেই আছে আসক্ত বেশ। রাত গভীর, চারিদিকে শুনশান নীরবতা। নীরব নিস্তব্ধ প্রহরে হৃদ স্পষ্ট শুনতে পাচ্ছে হৃদির হৃৎপিণ্ডের ধুকপোকানি। হৃদের প্রতিটি নিঃশ্বাস আশ্রয় পড়ছে হৃদের কাঁধে। ছোট্ট ছোট্ট চুলগুলো হৃদিকে বারবার বিরক্ত করছে, আর হৃদি বিরক্ত হয়ে ঘুমের ঘরেই বারবার চোখ মুখ কুঁচকে নিচ্ছে। তা দেখে মুচকে হাসলো হৃদ। হালকা হাতে আলতো পরশে চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল হৃদ।
গল্প করতে করতে অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে রিধি। দেখে বোঝা যাচ্ছে গতকাল সারা রাত ঘুমাতে পারেনি রিধি। খুব যত্নে রিধিকে কোলে তুলে নিল রিধ। তবুও একটু নড়েচড়ে উঠল রিধি। রিধ শক্ত করে জড়িয়ে নিল রিধিকে। রিধি আবারও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ঘরে এসে রিধিকে বিছানায় শুইয়ে দিল রিধ। তারপর যত্ন সহকারে রিধির হাতের চুড়ি, গলার গয়নাগুলো খুলে দিল রিধ। এতে বেশ স্বস্তি পেল রিধি। কিন্তু রিধির হাতে আর গলায় গয়নার দাগ দেখে চমকে উঠল রিধ। ধবধবে সাদা শরীরে দাগগুলো পড়ে গেছে একদম। মনে হচ্ছে এক্ষুনি রক্ত বের হয়ে যাবে। প্রচণ্ড রাগ হলো রিধের। বিড় করে বলল, বুঝলাম না, ওইসব পড়ার কি খুব দরকার ছিল? কি ভারী ভারী হাত আর গলার কি অবস্থা করেছে। না ঘুমিয়ে থাকলে চট করে একটা চট দিয়ে দিতাম। নিজের ভালোটাও যেন বুঝলো না এখনো। তারপর কাভার্ড থেকে একটা মলম এনে রিধির গলায় হাতে লাগিয়ে দিল। অতঃপর রিধিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পূর্ব দিগন্তে লালিমার ক্ষণপ্রভার আবির্ভাব বলে দিচ্ছে নতুন দিনের আগমনের কথা। নতুনত্ব ছুঁয়ে যাচ্ছে প্রকৃতিকে, সেই সাথে নতুনত্ব ছুঁয়ে যাচ্ছে দুটি আত্মাকে। সূর্যের চিকচিক আলো জানলার ফাঁক দিয়ে পর্দা ভেদ করে ঘরের মাঝে অবাধে বিচরণ করছে। পহেলিকার নিকষ কালো ছায়ায় ঘরময় ভরপুর। তীর্যক সূর্যের আলোয় বারবার চোখ মুখ কুঁচকে নিচ্ছে রিধি। শেষে সূর্য মামার সাথে যুদ্ধে না পেরে চোখ খুলল রিধি। চোখ খুলেই নিজেকে হৃদের বন্ধনে আবিষ্কার করল রিধি। রিধিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে হৃদ। এত শক্ত করে ধরেছে যে হৃদির শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাঁসফাঁস লাগছে তার। গরমে শরীর কেমন যেন লাগছে তার। এত শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলেই হৃদি দূরে কোথাও পালিয়ে যাবে। সাবধানে হৃদের বন্ধন থেকে নিজেকে মুক্ত করল রিধি। অতঃপর বিছানার পাশের টেবিলে নিজের গয়না আর চুড়িগুলো দেখতে পেল। চুড়িগুলোর পাশেই একটা চিরকুট দেখতে পেল। দেখে কৌতূহল হলো রিধির। চিরকুটের উপরে অনেকগুলো বকুল ফুল রাখা আর একটি গোলাপ ফুল রাখা। চিরকুটের ভাঁজ খুলে রিধি দেখতে পেল হৃদকে ফেরত দেওয়া সেই আংটি আর ব্রেসলেট, যা হৃদের থেকে পাওয়া তার প্রথম গিফট। রিং আর ব্রেসলেটটা খুলতে মানা করেছিলাম, কিন্তু বিদেশে যাওয়ার দিন তুমি খুলে আমাকে এগুলো চিরকুটের সাথে ফেরত দিয়ে গিয়েছিলে। তখন ভেবেছিলাম এগুলো খোলার অপরাধে তোমাকে শাস্তি দেব। পরে ভেবে দেখলাম মহারানী যখন নিজেই ফিরে এসেছে, তাহলে মহারাজ তো এতটুকু শাস্তি মকুব করতেই পারে। তবে আমি ঘুম থেকে ওঠার আগেই এগুলো পড়া না দেখলে শাস্তির ডোজ দ্বিগুণ হবে। তবে শাস্তিটা কেমন হবে আর কোন প্রকারের হবে তা কিন্তু আমি নিজেই ডিসাইড করব মহারানী। চিরকুট পরে মুচকি হাসল রিধি। তারপর চিরকুট রেখে হাতে রিং আর ব্রেসলেটটা পরে নিল। কাল থেকে গোসল করেনি রিধি। শাওয়ার নেওয়া দরকার। শরীরটাও কেমন যেন লাগছে। সময় নষ্ট না করে ঘরের দরজার দিকে পা বাড়ালো রিধি। তার নিজের ঘরে যাওয়ার দরকার এখন। রিধি লক খুলবে এমন সময় আরও একটা চিরকুট আর গোলাপ ফুল, আরও এক মুঠো বকুল ফুল দেখতে পেল রিধি, যেগুলো দরজার পাশের ফুলদানিতে পেল রিধি। বকুল ফুল আর গোলাপ দুটো একসাথে রেখে চিরকুটের ভাঁজ করল রিধি। আমি ঘুম থেকে ওঠার আগে দরজার বাইরে এক পা দিলে ঠ্যাং ভেঙে রেখে দেবো একদম। চিরকুট পরে বিরক্ত হয়ে বিছানার কিনারায় বসলো রিধি। বিরক্ত নিয়ে হৃদের দিকে তাকালো রিধি। হৃদ এখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বেঘরে ঘুমাচ্ছে দেখে ডাক দিতেও পারছে না রিধি। কেমন কেমন লাগছে ওর। যদিও তার একই বাড়িতে বড় হয়েছে, কিন্তু একসাথে এক ঘরে মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। রিধি হৃদের থেকে চোখ ফিরিয়ে নেবে এমন সময় বিছানার কিনারায় আরও একটি চিরকুট, দুইটা গোলাপ ফুল আর এক মুঠো বকুল ফুল পেল রিধি। চিরকুটের ভাঁজ খুলে পড়তে লাগলো রিধি। আমার কাবার্ডে আপনার প্রয়োজনীয় সবকিছু আছে মহারানী। খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি আমি, দেখে নিন দয়া করে। রিধি বিছানা থেকে উঠে কাবার্ড খুলল। কাবার্ডে অনেকগুলো শাড়ি, 3 পিস, টপস, লেডিস জিন্স দেখতে পেল রিধি। সেখান থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো রিধি। ওয়াশরুমে ঢুকে অবাক রিধি। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বাথটাবটা সুন্দর করে সাজানো। এ যেন ফুলের মেলা নিয়ে হাজির হয়েছে হৃদ। আর রিধি সেই রাজ্যের মহারানী। বাথটাবের পাশেই আরও একটি চিরকুট, তার উপরে এক মুঠো বকুল ফুল আর 3টি গোলাপ ফুল। রিধি মুচকি এসে বিড় করে বলল, পাগল একটা। বকুল ফুল হাতে নিয়ে চোখ বুজে গন্ধ নিল রিধি। তারপর ফুলগুলো এক পাশে রেখে চিরকুট হাতে নিল।
আমি তোমাকে ভালোবাসি বলতে চাই না, আমি তোমাকে আমার ভালোবাসা অনুভব করাতে চাই। প্রতিনিয়ত তোমাকে মুড়িয়ে রাখতে চাই আমার চাদরে। নতুন সকাল, নতুন ভোরে, নতুন তুমি, নতুন সুরে, নতুন সাজে আমার ঘরে মায়াপরি বিরাজ করে। 30 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো রিধি। এখনও শরীরটা একটু হালকা হালকা লাগছে। মাথার চুল মুছতে মুছতে ঘরে প্রবেশ করলো রিধি। টাওয়ালটা ড্রেসিং টেবিলের সামনে রেখে চুল আঁচড়াতে যাবে এমন সময় আরও একটি চুলকুট পেল আর ফুল পেল রিধি। আমি যখন হারিয়ে যাব এই বকুল ফুলের মতো, আমায় কুড়িয়ে নিও মহারানী। তোমাতে মত্ত আমি, তোমাতে আমি মত্ত। প্রতিনিয়ত তুমি ছাড়া পুড়ছিলাম আমি, তোমাকে পেয়ে আমি এখন পাগল প্রায়। আমি এলোমেলো মহারানী, তাই তো এত পাগলামির জন্য আমার সব গুলিয়ে যাচ্ছে মায়াবী মহারানী। আমার তুই, তুমি, আপনি সব গুলিয়ে যাচ্ছে। এ কেমন মায়ে ফেললে তুমি? আমি ভালো না বেশি শুধু তোমাকেই চাই, ভালোবাসি বলতে চাই শুধু তোমায়। হৃদ ঘুম থেকে জেগেছে অনেকক্ষণ হলো, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে হৃদির পদক্ষেপগুলো দেখছে আর মুচকে মুচকে হাসছে। হৃদি সাদা রঙের সিল্ক একটা শাড়ি পরেছে, সেই সাথে লাল ব্লাউজ। ধবধবে শরীরের শরীর মতো লাগছে হৃদিকে। চুলের পানি পড়তে পড়তে পেছনে শাড়ি প্রায়ই ভিজে যাচ্ছে। হৃদির কিন্তু সেদিকে খেয়ালই নেই। হৃদি সে মনোযোগ দিয়ে চিরকুট পড়েই যাচ্ছে। শেষে না পেরে উঠে গেল হৃদ। পেছন থেকে জড়িয়ে ধরল হৃদ হৃদিকে। চমকে উঠল হৃদি। মুচকি হাসল হৃদ। মুচকি হেসে হৃদির কাঁধে একটা চুম্বন খেল হৃদ। শিউরে উঠল হৃদি। হৃদির কাঁধে মাথা রেখে হৃদ বলল, আচ্ছা মহারানী, আমার যতদূর মনে আছে আমি রাতে তেমন কোনো কিছুই করিনি যে সকাল সকাল উঠেই তোমাকে গোসল করে শাড়ি ভেজাতে হবে। আমাকে অবুঝ পেয়ে, ভোলা ভালা হেল্পলেস পেয়ে তুমি আমার ভার্জিনিটি নিয়ে টানাটানি করনি তো? ছি ছি ছি, তুমি এটা করতে পারলে? হৃদের কথা শুনে হৃদির মুখ হা হয়ে গেছে। হৃদকে নিজের থেকে ছাড়িয়ে দিতে দিতে বলল, আমিও তো যতদূর জানতাম আপনি এই রকম লাগাম ছাড়া নির্লজ্জ ছিলেন না। গরম লাগছিল তাই গোসল করেছি। মাইন্ড চেঞ্জ করুন মিস্টার, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কথাটা বলেই হৃদকে ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো। হৃদ মুচকে হাসলো। রাগ করেছেন? হাত ছাড়ুন আমার, আমি নাকি আপনার? ছি। রাগ করেছেন? কেন, কোন কারণে? আপনি রাগ করলে সূর্য তার তেজ হারায়, গ্রহণ লাগতে শুরু করে সূর্যে। সেই গ্রহণে এই কাতর বস্তুহীনের যে খুব কষ্ট হয়, আপনি তো একটু বুঝেন না। ওফো, তাই বুঝি। ইস, কত কষ্ট। ভীষণ কষ্ট, কিন্তু আপনি তো তা বুঝতে চান না। কথাটা বলে হৃদির হাতের ভাঁজে নিতে হাত রাখলো। হৃদি হাত ছাড়াতে ছাড়াতে বলল, বাইরে যাব, হাত ছাড়ুন, খিদে লাগছে খুব। আমারও। কিন্তু শাড়ি পরলে কিভাবে? তুমি না শাড়ি পরতে পারো না? যেভাবে আপনি আমাকে তুই থেকে তুমি আর আপনি করে বলছেন। কথা ঘোরা তো ওস্তাদ। কথাই তো ঘুরালাম মাত্র, আপনাকে তো আর ঘুরাইনি। আমাকে ছাড় দিচ্ছ কই? আমাকেও ছাড় দিচ্ছ কই? এনিওয়ে, শাস্তির ভয়ে তো দেখছি রিংটা একাই পরে নিয়েছ। আর আমি সারা রাত ভেবে ঠিক করলাম তোমাকে কি শাস্তি দেওয়া যায়। তুমি তো সব ভাবনায় পানি ঢেলে দিলে। হে হৃদকে কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে দরজা খুলতে গেল, কিন্তু দরজা খুলতে গিয়ে হৃদি বুঝতে পারল দরজা বাইরে থেকেই লক করা। অসহায় চোখে হৃদের দিকে তাকালো হৃদি। হৃদও চোখ দিয়ে বোঝালো সে কিছুই জানে না। এমন সময় দরজার বাইরে থেকে 4-5 জনের হাসির আওয়াজ শুনতে পেল হৃদি আর হৃদ তীক্ষ্ণ কণ্ঠে বলল, কি হচ্ছে কি এখানে? দরজার উপাস থেকে আবির বলল, ভাইয়া তেমন কিছুই হচ্ছে না, বিশ্বাস করো, আমরা একদমই তোমার ঘরে আড়ি পাচ্ছিলাম না। আবিরের সাথে তাল মিলিয়ে রিসাও বলল, ভাইয়া সত্যি বলেছে আবির, আমরা কিচ্ছু শুনিনি। শুনিসনি ভালো কথা? আমার ঘরের সামনে কি করছে শয়তানের দল? ভাই তেমন কিছুই না, ওই আর কি, কালকের কাজটা আজ করতে এসেছি। হৃদ না বুঝতে পেরে বলল, মানে? ভাইয়া আপু টাকার কথা বলছে। রিসা রকিকে থামিয়ে বলল, রকি, আমি বলছি তো, তুই চুপ থাক। তো যা বলছিলাম ভাইয়া, কাল বোকা বানিয়ে টাকা দিসনি, আর যে পর্যন্ত টাকা না দিবি দরজা খোলা হবে না। রিধি তখন ইনোসেন্ট স্বরে বলল, আপু আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে যেতে দাও, তোমার ভাইকে যতক্ষণ খুশি আটকে রাখো। হৃদির দিকে চোখ গরম করে তাকালো। হৃদি ভোলা ভালা একটা হাসি দিল। দরজার উপাস থেকে রিসা বলল,
সরি বোন, খুব সরি। তুই তো এখন আমাদের বড় ভাবি, তাই তোর কথা রাখতে পারবো না বনু। ও আপু প্লিজ না, কতদিন পর বাড়ি ফিরলাম, কই আদর যত্ন করে খাওয়াবা, তা না না খাইয়ে রাখছো। ভাবি সাহেব, আমরা তো আপনাদের আদর যত্ন যা আছে সব করে খাওয়াতে চাই, কিন্তু আপনার বর তো আমাদের কথা মানছে না। আপু কি ভাবি ভাবি করছো, একদম ভালো লাগছে না। তুমি আগের মতো রিধি বলে ডাকো না প্লিজ, কেমন যেন লাগে আমার ভাবি ডাক শুনলে। রিদিকে ফিসফিসিয়ে বলল। কেমন লাগে? রিদি রিদকে দেখিয়ে বলল। কেমন আবার, নিজেকে কেমন বুড়ি বুড়ি লাগে। আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? আপনার জন্য ওরা আমাকে ভাবি ভাবি ডাকছে, দিয়ে দিন না কি চাচ্ছে। রিদ তখন উচ্চস্বরে বলল। রিশা, কত দিতে হবে বল, দিয়ে দিচ্ছি। রিশা খুশিতে গদগদ হয়ে বলল। বেশি না ভাইয়া, 30,000 দাও। তুমি যেহেতু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তা তোমার জন্য আজ ডিসকাউন্ট করে দিলাম। রিদি তখন থামিয়ে বলল। কি আপু, মাত্র 30,000 টাকা চাচ্ছ? 50 চাও। রিদির দিকে তাকিয়ে বলল। তুই আমার দলে না ওদের? রিদি গা ছাড়া ভাব নিয়ে বলল। অবভিয়াসলি ওদের। রিদ অসহায় চোখ করে রিদির দিকে তাকালো। রিদি সেদিকে খেয়াল না দিয়ে বলল। আপু দরজাটা খুলে দাও না প্লিজ, টাকা তুলে দেওয়ার দায়িত্ব আমার, প্রমিস। রিশা দরজা খুলে দিতে দিতে বলল। তোকে বিশ্বাস করে কিন্তু খুলে দিলাম, তোর জামাইয়ের মতো মির্জাফরগিরি করলে কিন্তু খবর আছে। রিদি রিশার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল। কি আপু, আমি ওনার বউ হওয়ার আগে তো তোমার বোন নাকি? আর শোনো, 10 কিন্তু আমাকে দিতে হবে। শেষের কথাটা বলে মুচকি হেসে চোখ টিপ দিল রিধি। আবির পাশ থেকে বলল। টান আপু টান। নিশাদ পাশ থেকে বলল। কি তোমরা দুই বোন কখন থেকে খুসুর খুসুর করছো? রিশা, আমার কিন্তু ঘুম পাচ্ছে, তুমি সেই কখন আমার ঘুম ভাঙিয়ে নিয়ে আসছো। রিশা নিশাতের পায়ে পা দিয়ে খোঁচা দিয়ে ওকে চুপ করালো। নিশাত মুখে আঙুল দিয়ে বোঝালো সে আর কথা বলবে না। রিদ পকেট থেকে মানিব্যাগ বের করে রিশার হাতে টাকা দিতে দিতে বলল। যা দিচ্ছি চুপচাপ নিয়ে বিদে হ। রিশা গুনে গুনে দেখলো 10,000। অসহায় চোখে রিদির দিকে তাকালো। রিদির কাছ থেকে মানিব্যাগ নিয়ে রিশাকে দিয়ে বলল। আপু এই নাও তো, নগনাগুনি একদিনে তো। আপনি এমন করছেন কেন? এত টাকা কি করছেন? আবার বিয়ে করার ইচ্ছে নাকি? উল্টাপাল্টা কথা না বললে হয় না একদম। আমি টাকার পাহাড় গড়ি না, দেশের জন্য কাজ করি। সে তো আমিও দেশের জন্য কাজ করি। থেমে গেল রিধি, আর কিছু বলল না। চোখ দুটো অশ্রুতেই টইটুম্বুর হয়ে গেল তার। দ্রুত পায়ে সেখান থেকে নিচে চলে গেল রিধি। জাবির তখন রিদির কাছে এসে বলল। স্যার, রিদি হয়তো কষ্ট পেল। জবাব দিল না রিদ। সবাই চলে গেল নিচে। হালকা পায়ে ঘরে চলে এলো সে। রিদির চোখে পানি দেখে তার মনটাও খারাপ হয়ে গেছে তার। বিছানায় বসে আপন মনে রিদ বলল। সরি রিদি, হয়তো আমারই ভুল, কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমি তোকে সব ফিরিয়ে দেব, তোর দুনিয়া ভরে দেব আনন্দে। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আগেই রিদ ঘরে চলে গেছে। রিদি এখনও নিচে বসে সকলের সাথে গল্প করছে। অনিমা চৌধুরী আর ইরিনা চৌধুরী তো রিদিকে ছাড়তেই নারাজ। এ নিয়ে রকি আবির বেশ কয়েকবার গাল ফুলিয়ে বলেও ফেলেছে। তোমরা শুধু আপুকে আদর করো, আমি তো কেউ না। রকির কথায় মুচকি হেসে রিদি বলেছে। হ্যাঁ, তোকে তো ড্রেনের কাছে পেয়েছিলাম, কেন তুই জানিস না বুঝি? তখন থেকে গাল ফুলিয়ে বসে আছে রকি। অনেকক্ষণ ধরেই ঘরে এসে রিদির জন্য অপেক্ষা করছিল রিদ, কিন্তু রিদির আসার নামগন্ধ নেই। শেষে না পেয়ে বারান্দায় এসে রিদ বলল। রিদি, একটু ঘরে আয়, দরকার আছে। ইরিনা চৌধুরী রাগ দেখিয়ে বলল। কি তুই তো কারি করে কথা বলছো? রিধি এখন তোমার বউ, সম্মান দিয়ে কথা বলো। রিদ ইতস্তত করে অসহায় ফেস করে মায়ের দিকে তাকিয়ে বলল। মানে সরি মা, আর হবে না। তারপর রিদির দিকে তাকিয়ে বলল। মহারানী, আপনি দয়া করে আপনার পদধূলি আপনার দরবারে দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। রিদের কথায় ড্রয়িং রুমের সকলকে উচ্চস্বরে হেসে উঠল। রিদ মাথা চুলকাতে চুলকাতে মিথ্যা হাসি ফুটিয়ে চলে এলো নিজের ঘরে। অনিমা চৌধুরী তখন রিদিকে বলল। ঘরে যাও রিদি, দেখো রিদের কি দরকার। রিদি মাথা এপাশ ওপাশ করে ঘরের দিকে পা বাড়ালো। রিদি ঘরে আসতেই রিদ রাগ দেখিয়ে বলল। এত টাইম লাগে আসতে? কই এত টাইম লাগলো? আপনি না এখনই আমাকে ডাকলেন? না ডেকে উপায় আছে? মহারানী যে নিচেই নামছে আর ওপর আসে তো নামই নিচ্ছিলে না। কি করব, মা ছোট মা ছাড়ছিল না। আসছে মায়ের দোহাই দিতে।
রিধি অসহায় মুখ করে বলল, দোহাই দিলাম কোথায়? রিদির হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, বরকে একা রাখতে নেই মহারানী। বলা তো যায় না কখন কোন পরীর নজরে পড়ে যায়। পড়িন না পেতনির নজর পড়বে? রিদির মুখে হাত দিয়ে রিদির হাসি থামিয়ে দিল। তারপর ফিসফিসিয়ে বলল, তাই বুঝি সৌমিলির সাথে আমার বিয়ের কথা শুনে? রিদির কলার ধরে বলল, একদম ওই কথা মুখে আনবেন না, হুক্তা নাটক। রিদ মুচকি হাসলো। তারপর রিদিকে কোলে তুলে নিল। এ কি কোলে নিলেন কেন? আমি তো হাঁটতে পারি নাকি? রিদ জবাব দিল না। ব্যালকনিতে এসে রিদিকে দোলনায় বসালো। রিদি দোলনাটা দেখে বলল, এ কি, এটা তো আমার ঘরে ছিল, এখানে কখন আনলেন? ঘরের মালিকই তো আমার ঘরে, তো এটা ওই ঘরে রেখে কি হবে? আর কোনো কথা না, চুপ করে একটু বসুন তো মহারানী। রিদি গোলগাল চোখ করে রিদির দিকে তাকালো। রিদ মুচকি হাসলো, রিদিকে চোখ বুঝতে বলল, আর রিদি চোখ বন্ধ করলো। কিন্তু কিছু সময়ের মধ্যে তার নাকে তীব্র একটা গন্ধ ভেসে এলো। রিদ কিছু একটা করছে, সে অনুভব করতে পারছে, কিন্তু কি করছে ঠিক বুঝে উঠতে পারছে না রিদি। একটু পর রিদির চোখ খুলে দেখলো তার হাতে, গায়ে, গলায় বকুল ফুলের মালা দিয়ে গহনা পরানো। এই যেন ফুলের রানী। মুচকি এসে রিদির দিকে তাকালো রিদি। এগুলো তো সেই বকুল ফুলগুলো। কখন করেছেন এসব? অনেক সুন্দর হয়েছে। তোমার সেই এলোমেলো অগোছালো ফুলগুলো একটু একটু করে সাজিয়েছি আমি, আমার মহারানীর জন্য, আমার ফুলের রানীর জন্য। যদি বলো মনে পড়ে কতবার, আমি বলবো নিঃশ্বাস নেই যতবার। যদি বলো ভালোবাসো কি আমায়, আমি বলবো তোমার জন্য হব আকাশও। কারণ আমি তোমায় প্রেমিকা নয়, জীবন মেনেছি, ভালোবাসা নয়, নিঃশ্বাস হয়েছি। দক্ষিণা বাতাস ছুঁয়ে দিচ্ছে দুজন মানব মানবীকে। মিষ্টি বাতাসের সাথে তীব্র স্নিগ্ধ ফুলের সুগন্ধ পাচ্ছে তারা। সেই সাথে যোগ হচ্ছে কিছু ভালোবাসার অনুভূতি। দোলনায় বসে রিদিকে দেওয়া বকুল ফুল আর গোলাপ ফুলের সাজে সাজিয়ে দিল রিদ। এ যেন ফুলের রাজ্যের মায়াবী রাজকুমারী। রিদিকে নিয়ে দোলনায় বসে প্রকৃতি উপভোগ করছিল। এমন সময় হুট করেই দরজার বাইরে থেকে রিশা রিদিকে ডেকে উঠল। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো রিদ। তারপর ঘরে এসে দরজা খুলে দিতেই রিশা পার্লারের কিছু মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো রিদ। তখনই ঘরে প্রবেশ করলো রিদি। রিদিকে ফুলের সাজে দেখে মুচকি হেসে রিদির কাছে গেল রিশা। বোনের কপালে চুমু খেয়ে রিশা বলল, রিদি তো দেখছি আগে থেকেই তৈরি, তা কে সাজিয়েছে তোকে? রিদির দিকে তাকালো। রিশা খিলখিল করে হেসে বলল, ও হ্যাঁ, ভাইয়া তো আগেই তোকে থেকে রেডি করে দিয়েছে। তাহলে আর কি, চলো আমরা চলে যাই। শিশির কথাটা পার্লারের মেয়েদের দিকে তাকিয়ে বলল রিশা। রিদ ধমক দিয়ে বলল, মজা নিচ্ছিস ফাজিল, চুপচাপ রেডি করে দে ওকে। রিশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তো তুমি এখানে কি করছো ভাইয়া? কি করছি মানে? তুমি এখন এই ঘর থেকে বের হও। আমার ঘর থেকে আমি বের হব? হ্যাঁ হবে। রিদির ঘরে তোমার জন্য ড্রেস রেখে এসেছি, তুমিও রেডি হয়ে নাও। বিকেলে তোমাদের রিসেপশন, মনে আছে তো নাকি? কথাটা বলেই রিশা রিদকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। রিদ অসহায় চোখ করে দরজার দিকে একটু তাকিয়ে রিদির ঘরে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। রিশা অনেকক্ষণ আগে পার্লারের লোকেদের রিদিকে সাজাতে বলে চলে গেছে নিজে রেডি হতে। রিদ রেডি হয়ে রিদির ঘরে বসে আছে অনেকক্ষণ। রিদ আর রিদির রিসেপশনের আয়োজন করা হয়েছে তাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটি রিসর্ট। বাড়ির সবাই একটু আগেই রিসর্টের উদ্দেশ্যে চলে গেছে, কিন্তু রিদির সাজগোজ সে সবারই নাম নিচ্ছে না। পার্লারের লোকজন সেই যে ঢুকেছে আর বেরই হচ্ছে না। শেষে বিরক্তি হয়ে উঠে দাঁড়ালো রিদ। ঘরের দিকে আস্তে আস্তে রিদের মুঠোফোনটা বেজে উঠল। দরজার সামনে দাঁড়িয়েই ফোন রিসিভ করলো রিদ। হ্যাঁ জাবিদ, বলো। ওদের সবার দিন শেষ স্যার। ধরতে পেরেছো ওদের? জি স্যার। ওকে, তুমি ওদের নিয়ে রেডি থাকো, আর আমি সিগন্যাল দিতেই টাইমলি চলে এসো। রাখছি আমি, তুমি কিন্তু। আর বলতে পারল না রিদ। তার চোখ আটকে গেল রিদির দিকে। দরজার এক সাইডে দাঁড়িয়ে কথা বলছিল। কখন যে পার্লারের লোকজন দরজা খুলে চলে গেছে সেই দিকে খেয়ালই নেই রিদের। রিদি হোয়াইট কালারের একটা লেহেঙ্গা পরেছে, পায়ে হাই হিল, চুলগুলা খোপা করে সাদা গোলাপ গোজা।
গলায় ছোট্ট একটা পেন্ডেন্ট, আর এক হাতে হৃদের দেওয়া ব্রেসলেট, আর এক হাতে হোয়াইট স্টোনের চুড়ি। হৃদ ফোনটা পকেট থেকে হালকা পায়ে ঘরে ঢুকে গেল। রিধি কখন যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সব ঠিকঠাক আছে কিনা, হঠাৎ করেই হৃদকে পেছন থেকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো রিধি। হৃদ হোয়াইট কালারের শার্টের সাথে ব্ল্যাক কালারের একটি ব্লেজার পরেছে, ব্ল্যাক কালারের ফর্মাল শু। হৃদ মুচকি হেসে রিধির দিকে তাকিয়ে বলল, লুকিং গর্জিয়াস মেরি রানী, বাট কিছু একটা মিসিং। শেষের কথাটা গালে হাত দিয়ে বলল হৃদ। রিধি নিজেকে পুনরায় আয়নায় দেখে বলল, কি বলছেন? সব তো ঠিকই আছে। সামথিং ইজ মিসিং। কই, আমি তো কিছু দেখছি না। তখনই হঠাৎ করে হৃদ বলল, চোখ বন্ধ করো। কি? আরে চোখ বন্ধ করো না। নিন করলাম। কি করছেন কি? হয়ে গেছে, এবার খোলো। হৃদ রিধিকে আয়নার দিকে ঘুরিয়ে দিল। আয়নার দিকে তাকাতেই একটা তীব্র আলো চোখে এসে বিঁধল রিধির। রিধির কানে একটা দুল, সেটার উপরে একটা ছোট হোয়াইট ডায়মন্ডের পাথর বসানো। রিধি প্রশ্নোত্তক চোখে তাকিয়ে বলল, এটা কখন এনেছেন? বিবাহিত মেয়েদের নাকি এটা পরতে হয়, সো তুমি সবসময় এটা পরে থাকবে। এটা আমাদের বিয়ের চিহ্ন। আমাকে তো আপনি আপনার চিহ্ন দিয়ে ভরিয়ে রেখেছেন, কিন্তু আপনার মাঝে তো আমার কোনো চিহ্নই নেই। আই মিন, আপনি বিবাহিত তার। হৃদ রিধির কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, কি বলছেন মিসেস? মেয়ের চিহ্ন তো দেওয়া এখনো বাকি। চুপ করবেন আপনি? যেতে হবে তো নাকি? চলুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে তো। চলো। রিধি হঠাৎই কিছু দেখে বলে উঠল, একটু দাঁড়ান। কি হলো? রিধি উত্তর দিল না। কভার থেকে একটা ব্ল্যাক টাই এনে হৃদকে নিজের হাতে পরিয়ে দিতে লাগলো। হৃদ মুচকি হাসল। নাও কমপ্লিট। আমার বউ তাহলে আমার দিকে নজর রাখে। আরো অনেক কিছুই রাখি, বুঝছেন? টাইম হলে কাজে লাগাবো। আর বিবাহিত ছেলেদের কি দিয়ে চিহ্নিত করা যায় তাও আমি খুঁজে বের করব। আপনি যেমন আমাকে কানে তুলার নাকফুল পরিয়ে দিয়েছেন, আমিও কিছু পরিয়ে দেব, যাতে একদম অন্য মেয়েদের নজর না পড়ে। ওহো, তাই নাকি? তাই। বিকেল 3টায় হৃদ রিধিকে নিয়ে রিসর্টে পৌঁছালো। চারিদিকে লোক সমাগম, নিউজ রিপোর্টারদের ভিড়। বিয়েতে অনেক আত্মীয় স্বজন আসেনি, তাই রিসেপশনের ব্যবস্থা করেছে ইশতিয়াক চৌধুরী। রিধির হাত ধরে রিসর্টে প্রবেশ করলো হৃদ। সকলের সাথে হাসি মুখে কথা বলেছে হৃদ আর রিধি। রিধিকে তো সবাই চেনে, কিন্তু এখন নতুন পরিচয় পুনরায় পরিচিত হচ্ছে হৃদ আর রিধি। তখনই সেখানে উপস্থিত হলো হৃদের খালাতো বোন সোহা আর খালাতো ভাই সোহান। অনেক দিন পর নিজের খালাতো ভাই বোনেদের সাথে দেখা হয় হৃদের। সোহান আর হৃদির সমবয়সী, আর সোহা হৃদের 1 বছরের ছোট। সোহান জার্নালিস্ট আর সোহা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। প্রচুর চঞ্চল একটা মেয়ে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়ানো তো তার স্বভাবে নেই। সোহান হৃদকে জড়িয়ে ধরে বলল, ও ভাইয়া, অনেকদিন পর দেখা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একদমই আলহামদুলিল্লাহ। বিয়ে করে ফেললে আমি থাকতেই পারলাম না। আরে চিল, এখন এনজয় কর। আর মামনি আর আঙ্কেল কোথায়? আম্মুরা বই দিয়ে গেছে খালামনির সাথে দেখা করতে। কথাটা বলেই সোহান হৃদির দিকে তাকায়। সোহান উচ্চস্বরে মিষ্টি হেসে বলল, ও রিধি, ইউ লুকিং প্রিন্সেস। তারপর হৃদিকে জড়িয়ে ধরতে যায় সোহান। হৃদ সোহানকে থামিয়ে দিয়ে বলল, সামলে, এটা বিদেশ না সোহান। আর হৃদি এখন শুধু তোর বন্ধু না, ও তোর বড় ভাইয়ের বউ। ওর প্রিন্স এখন এসে গেছে, সো আগের মতন কিন্তু চলবে না। ও ভাইয়া, তুমিও না? তুমি তো আমাকে নিয়ে জেলাস হচ্ছে দেখছি। আমরা তো ভাই বোন প্লাস ফ্রেন্ড, তুমি জানো না নাকি? হৃদ কিছু বলতে না দিয়ে হৃদি বলল, আরে সোহান ভাইয়া, রাখো তো ওনার কথা। তুমি চলো, তোমার লাস্ট বিদেশ জার্নির গল্প শুনবো আজ। ও রিধি প্লিজ, তুই এই ভাইয়া ডাক ছাড়তে পারলি না? তুই আর আমি তো সেম এজ নাকি? ভাইয়া অভ্যাস হয়ে গেছে তো। ছোট্টবেলা থেকে মা তোমাকে ভাইয়া বলে ডাকতে বলতো, তো এখন আমার অভ্যাস হয়ে গেছে। হৃদি সোহানকে নিয়ে গল্প করতে চলে গেল। সেই সাথে তাদের গল্পে যোগ দিয়েছে রকি, আবির আর রিশা। আর হৃদ একা অসহায়ের মতো দাঁড়িয়ে বিড় করে বলল, যা বাবা, এ তো আমার বউকে নিয়ে চলে গেল আর আমি একা পড়ে রইলাম। যাই হোক, ছোট মা সোহানকে ভাই ডাকতে বলে একটা কাজ করে দিয়েছে আমার। হৃদও তার বন্ধুদের সাথে আর অফিসিয়াল লোকদের সাথে কথা বলতে চলে গেল। সন্ধ্যা গড়িয়ে চারিদিকে নিকষ কালো অন্ধকার নেমে গেছে। আলো ছায়ার সাথে সেজে উঠেছে সম্পূর্ণ রিসর্ট।
একের পর এক নাচ গান হচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। শেষে হৃদ আর রিধিকে একটা কাপল ডান্সের কথা বলা হলো। হৃদ আর রিধি প্রথমে রাজি হচ্ছিল না। পরে হৃদ বলল সবাই যদি কাপল নিয়ে তাদের সাথে ডান্স করে তবেই তারা ডান্স করবে। অতঃপর সকলের একটা কাপল ডান্স দিয়ে অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে গেল। অনুষ্ঠান শেষ হওয়ার আগে হৃদ মাইক দিয়ে বলে উঠল, অ্যাটেনশন এভরিওয়ান, লিসেন টু মি। সবাই একটু স্টেজের কাছে চলে আসুন প্লিজ। সবাই হৃদের কথা মতো স্টেজে এনচেয়ারের কাছে এসে জমা হলো। সবার মধ্যেই একটা উত্তেজনা। কি এমন বলবে হৃদ যে সবাইকে এক হতে বলেছে? আর হ্যাঁ, রিপোর্টারদের একটু জায়গা করে দিন। থ্যাঙ্কস। তারপর হৃদ রিধিকে নিজের কাছে ডেকে নিল। রিধি বিনা প্রশ্নে হৃদের কাছে গেল। তবে সে কিছুই বুঝে উঠতে পারছে না যে হৃদ ঠিক কি করতে চাইছে। হৃদ আবারও মাইক তুলে নিজে বলল, তো যার জন্য আপনাদের একত্র করা, আপনারা ইতিমধ্যে আমার ওয়াইফ মিসেস রিশাদ চৌধুরী অয়নিকা ওরফে রিধির সাথে পরিচিত হয়েছেন, যে সিআইডির একজন মোস্ট অ্যাক্টিভ অফিসার। কয়েক মাস আগে তার নামে ছড়ানো নিউজ সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। রিধি অবাক হয়ে হৃদের দিকে তাকালো। তার মনে খালি একটাই প্রশ্ন, কি বলতে চাইছে হৃদ? আমি সেই সকল রিপোর্টার প্লাস অপরাধীদের উপস্থিত করব যারা সেই দিন হৃদিকে অপমান করেছিল। রোহানকে নিয়ে হাজির হলো জাবিদ। জাবিদ ইশারা করতেই আরও কয়েকজন অফিসার মিলে কয়েকজনকে ধরে নিয়ে এলো। হৃদ স্টেজ থেকে নেমে এলো। রোহানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, যদিও আমার কোনো শত্রুকে আমি এতদিন বাঁচিয়ে রাখি না, কিন্তু তোর ভাগ্য ভালো যে তুই এখনো নিঃশ্বাস নিচ্ছিস। হৃদ রোহানের থেকে সরে এলো। তারপর সকলের দিকে এক পলক তাকিয়ে রিপোর্টারদের দিকে তাকিয়ে বলল, তো আপনারা যারা কিছু মাস আগেই বলেছিলেন অয়নিকা চৌধুরী রিদিমা সিআইডিতে থাকার যোগ্য না, তার কারণ সে নাকি নিজেকেই রক্ষা করতে পারেনি, সে নাকি নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আর কি যেন, ও হ্যাঁ, সে নাকি ধর্ষণের শিকার। তো আজ আমি আপনাদের মেইন অপরাধীর সাথে দেখা করাবো। অতঃপর হৃদ জাবিদকে বলল, ওকে নিয়ে এসো। জাবিদকে একজনকে নিয়ে হাজির হলো। হৃদ লোকটার দিকে তাকিয়ে বলল, এই হলো সেই লোক যে রিদিকে ট্রিটমেন্ট করেছিল। তো ডাক্তার নিহাব, আপনি কি আপনার অপরাধ স্বীকার করবেন নাকি? তখনই নিহাব বলে উঠল, না না প্লিজ, ওইরকম কিছুই করবেন না। হ্যাঁ, আমি স্বীকার করছি, রোহান আমাকে টাকা দিয়ে বলেছিল আমি যাতে ভুল রিপোর্ট দেই নিউজ রিপোর্টারদের, আর তাদের উস্কে দেই যে অয়নিকা চৌধুরী রিধিমা আর উঠে দাঁড়াতে পারবে না এবং তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তখনই অয়ন চৌধুরী এসে নিহাবের গালে চড় মারল। নিহাব তাল সামলাতে না পেরে দূরে গিয়ে পড়ল। অয়ন চৌধুরী রাগান্বিত সুরে বলল, তোর মতো কিছু ডাক্তার নামে কসাইয়ের জন্য ডাক্তারির মতো মহান পেশা আজ কুলুষিত। আমি তোকে বিশ্বাস করে আমার মেয়ের চিকিৎসার দায়ভার দিয়েছিলাম, আর তুই কিনা ভুল রিপোর্ট দিয়ে আমার মেয়েকে শেষ করে দিতে চেয়েছিস। তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিস, তার যোগ্যতার প্রশ্ন তুলেছিস। হৃদ এসে অয়ন চৌধুরীকে থামিয়ে বলল, শান্ত হ ছোট আব্বু, মেইন কালপিট হচ্ছে এই রোহান মির্জা। মিস্টার রোহান মির্জা, স্বীকার করবি নাকি আরো কিছু করতে হবে? রোহানের অবস্থা টালমাটাল। সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, পায়ে হাতে মারের দাগ। সে আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি সব করেছি। সিআইডি ইন্সপেক্টর রিধিমা সেই দিন আমার হাতে থেকে বাঁচার জন্য জানাল দিয়ে লাফ দিয়েছিল। পরে আমি যখন শুনতে পাই রিধিমা প্রায় সুস্থ হয়ে গেছে, তখন রিশাদ চৌধুরীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার আগুনে আমি জ্বলে যাচ্ছিলাম, তাই ডক্টরকে টাকা খাইয়ে ভুল রিপোর্ট বের করি। হৃদ নিহাব আর রোহানকে নিয়ে চলে যেতে বলল জাবিদকে। যাওয়ার আগে হৃদ জাবিদকে রোহানের দিকে দেখিয়ে বলল, একে বড় রাস্তার মোড়ে ছেড়ে দিও। কিন্তু স্যার, এর মতো একটা অপরাধীকে ছেড়ে দিব? যা বলছি তাই করো জাবিদ। জাবিদ চুপ হয়ে গেল। হৃদ রোহানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আর কয়েক ঘন্টা আছে তোর কাছে। খ্যাপা বাঘিনী কিন্তু তোর পেছনে লেগে গেছে, সাবধানে থাকিস কিন্তু। জাবিদ ওদের নিয়ে চলে গেল। এসিপি আকরাম হাসান এতক্ষণ চুপ ছিল। ধীর পায়ে রিধির দিকে এগিয়ে গেলেন তিনি। রিধি অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে। আকরাম হাসান রিধির মাথায় হাত বুলিয়ে দিল। টুপ করে অশ্রুফোঁটা ঝরে পড়ল রিধির চোখ থেকে। আকরাম হাসান রিধির মাথায় হাত দিয়ে নরম গলায় বলল, হাই আম সরি রিধি, আমি এসিপি হয়ে তোমার সম্মান বাঁচাতে পারিনি সেদিন। রিধি কাঁপা কাঁপা স্বরে বলল, এমন বলবেন না স্যার, এতে আপনার কোনো দায় ছিল না। তবুও রিধি, ওরা সেদিন যখন তোমার দক্ষতা নিয়ে প্রশ্ন করেছিল, আমি সেদিন কিছুই বলতে পারিনি। কি করব বলো?
আমারও যে হাত পা বাঁধা ছিল। আমি যতই এসিপি হই, আইন নিয়মের মাঝে আমাদের নিরুপায় হতে হয়। নো প্রবলেম স্যার, আমি সব সামলে নিয়েছি, নিজেকে নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছি। নো রিদি, এটা হবে না। তুমি একজন অ্যাক্টিভ অফিসার এবং শার্প শুটার। আমি তোমাকে আমার টিম থেকে হারাতে পারবো না। তাই আজ আমি নিজ হাতে তোমার রেজিগনেশন লেটার ছিঁড়ে ফেললাম। মানে? হ্যাঁ রিদি, সেদিন আমি তোমার রেজিগনেশন লেটার জমা দেইনি, কারণ তোমার উপর আমার বিশ্বাস ছিল। তারপর রিত আমার কাছে তোমার জন্য কিছু সময় চাইল। আকরাম হাসানকে থামিয়ে দিয়ে রিদি বলল, সরি স্যার, আমি আর ফিরে যেতে পারবো না। যে পেশায় আমি আমার জীবন বাজি ধরে যোগ দিয়েছিলাম, সেই পেশায় আমাকে কুলুষিত করেছে। তাই সেই জীবনে আর নয়। যা ছেড়ে এসেছি, পেছনে ফেলে এসেছি, তার আঁকড়ে ধরবো না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি রিধি, তবুও তোমার জন্য সিআইডির দরজা সবসময় খোলা। রিদি উত্তর দিল না, দৌড়ে রাস্তার দিকে চলে গেল। রিদিকে ফলো করে নিজেও চলে আসলো। রিধি একটা নদীর সামনে বসে আছে, আর একটু পর পর নদীর পানিতে পাথর ছুঁড়ে ফেলছে। গিয়ে রিধির পাশে বসলো। রিধি শান্ত, কোনো কথা নেই তার মুখে। তাই রিদ বলল, আমার অভিমানে কি পাথর ছুঁড়েছে? ওকে আমিও ছুঁড়ব। কিছু বলল না রিধি, তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তাই রিধির মাথাটা নিজের বুকে নিয়ে বলল, কষ্ট হচ্ছে? কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয়। আমি জানি সিআইডির সাথে তোমার অনেক ইমোশন জড়িয়ে আছে। তুমি যতই মুখে বলো তুমি ফিরতে চাও না, কিন্তু তোমার অনেক কষ্ট হচ্ছে। রিধি কান্না জড়িত কণ্ঠে বলল, তবু আমি ফিরতে চাই না। তুমি যা চাও তাই হবে। এই এত কিছু তো আমি তোমার জন্যই করেছি, শুধু তোমার খুশির জন্য। আমি অলওয়েজ তোমার পাশে আছি। তুমি যেভাবে খুশি জীবন সাজাও, আমার কোনো প্রবলেম নেই। হয়েছে, এবার চোখের পানি মুছে তো। আমার মহারানীকে এখন একদম বট গাছের পেতনির মতন লাগছে। অন্য কোনো ভূত যদি তোমাকে এভাবে দেখে তাদের সঙ্গী ভেবে তুলে নিয়ে যায়, তখন তো আমারই প্রবলেম। রিধির কথায় রিধি কান্না থামিয়ে হেসে দিল। তারপর আবার মুখটা মলিন করে ফেলল। মন খারাপ করো না প্লিজ, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু ঘরে বসে বসে খাবে, ওকে? আমার যা আছে তাই যথেষ্ট তোমাকে সুখী রাখতে। রিধি মাথা তুলে রাগ দেখিয়ে বলল, এই, আমাকে কি আপনার অক্ষম মনে হয় নাকি যে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবেন বলছেন? আরে না, তেমন কিছু না। আচ্ছা, তুমি যা ইচ্ছা করো, এখন হয়েছে? শুধু সারা জীবন এইভাবে আমার বুকে মাথা রেখে থেকো, তাহলেই হবে আমার মহারানী। আমার জ্বলন্ত প্রদীপে জ্বলজ্বল করে জ্বলে ওঠা আলো তুমি। তুমিহীনা আমি অন্ধকার আচ্ছন্ন পথের ভিখারি। একসময় তোমাকে দেখলে যতটা না রাগ হয়েছে, এখন তোমাকে এক পলক না দেখলে শতগুণ বেশি কষ্ট হয়। আমার ভেতর পুড়ে যায় তোমার আলোড়নে। ভালো থাকুক তাদের সম্পর্ক, ভালো থাকুক ভালোবাসা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।